তুমি কিছু কিছু জায়গায় যেতে পারবা যে জায়গাগুলোতে তোমাকে একটার সঙ্গে আরেকটা পরিচয় করাই দেবে, তোমাকে আরেকটা মানুষকে হেল্প করতে সাহায্য করবে। এটার একটা ভালো উপায় হচ্ছে এই যে এই ডিবেট করা বা এই ধরনের প্রোগ্রাম গুলা বা সায়েন্স ক্লাবে, যেমন আমি সায়েন্স ক্লাবের একটা একটা নতুন সায়েন্স ক্লাব প্রতিষ্ঠা করেছি। তো আমিও সবাইকে বলি যে সায়েন্স ক্লাবে আসো, এখানে ব্রেনস্টর্মিং করো, নতুন ইনোভেশন আইডিয়া তোমাদের কি আছে সেসবগুলো সম্পর্কে তোমরা করো, এটা বলি। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বললাম, যে একটা বললাম যে নেটওয়ার্কিং, আর 2 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিংটা কি? ধরো আমাদের কথা কথা বাংলা, ফিজিক্স, মানে তোমার হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যেটাই থাকুক, আমাদের পড়তে ভাল লাগে না, ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করেই না, টেবিলে কোনোভাবেই বসতে ইচ্ছা করে না। কিন্তু এটার একটা খুব ভালো একটা উপায় হচ্ছে, পড়তে বসার একটা খুব ভালো উপায় হচ্ছে তোমার মাথাটাকে প্রস্তুত করা। এই প্রস্তুতের জায়গাটা এই জাতীয় কাজগুলো করে, বিশেষ করে ডিবেটের কথা বলবো। ডিবেটের ক্ষেত্রে যেটা হয়, তোমরা তো যুক্তি তর্ক মানে রেফারেন্স ছাড়া তো কথা বলতে পারবা না। তোমরা কি তথ্যসূত্র দাও না? তথ্যসূত্র এটা, তথ্যসূত্র এটা। তথ্যসূত্র দেওয়া লাগে কেন? দেওয়া লাগে হচ্ছে যে তুমি এই কথাটা তোমার কথা না, এটা পরীক্ষিত একটা কথা। এখন এই পরীক্ষিত কথাটা কোথেকে পাও? পেপার থেকে পাও, বই থেকে পাও, ইন্টারনেট থেকে পাও। রিসেন্টলি এখন আর মানুষ খোঁজেও না, চ্যাট জিপিটি থেকে সরাসরি নিয়ে নেয়, তাই তো? এটা আমাদের খুব খারাপ করছে। কিন্তু আমি বলবো যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে আহ, তোমরা তোমাদের অনেক অপশন আছে। তোমরা বই পড়বে, তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স নেওয়ার চেষ্টা করবা। তোমরা যখন এই কাজগুলো করবা, তোমার ব্রেইনটাকে খাটতে হবে। তোমার ব্রেইনটা একটার সঙ্গে একটা লিঙ্ক আপ খুঁজবে, যোগাযোগ খুঁজবে। যখন তুমি এই যোগাযোগগুলো বের করতে পারবা, তখন অটোমেটিক্যালি তোমার ব্রেইনের যে নিউরনগুলা হচ্ছে কি মানে কাজ করা শুরু করবে। তখন আমার ব্রেইনটা আসলে পড়ার জন্য, যে কোনো কাজের জন্য প্রস্তুত হবে। তখন বিজ্ঞান পড়তেও সহজ হয়ে যাবে, কেমিস্ট্রি পড়তেও সহজ হয়ে যাবে, ম্যাথমেটিক্স পড়তেও সহজ হয়ে যাবে। তারপরে তোমাদের বিষয়, যার যার যেসব বিষয় যে জিনিসগুলো কঠিন, সেই বিষয়গুলো সহজ হবে। মোটামুটি হচ্ছে এই কাজগুলো করে ক্ষেত্র তৈরি করা, মাথার ব্রেনটাকে চলমান করা, যে সে আগ্রহী হবে এরপরে অন্য কিছু পড়ার জন্য। তার মানে এই কাজগুলো করলে আমাদের দুইটা উপকার হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং, যোগাযোগ তৈরি হওয়া, এবং 2 নম্বর হচ্ছে যে ব্রেন স্টর্মিং হওয়া, মাথাটা তৈরি হওয়া। আর আরেকটা যে জিনিসটা বলার জন্য আমাকে আফজাল উনি বলেছে আর কি, যে ম্যাডাম সকালবেলা আসি 9টা বাজে, একটা মানুষকে, ছাত্রদেরকে একটু পাই না, যে ওরা একটা বইটার জন্য তো খুলে দেখবে, বইটা নিয়ে আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় থাকি। তারপরে হচ্ছে 1-2 জন আগ্রহী মানুষকে দেখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে কাউকে পাই না, যে বইগুলো, কিন্তু এটা তো ছাত্রদের জন্য। তো তোমরা 100 টাকা 200 টাকা দিয়ে একটা সদস্য তোমরা হয়েই যেতে পারো। তারপরে 2টা বই এখান থেকে নিয়ে একটু পড়ে দেখতেই পারো। তাহলে কি করো তোমরা? ধরো মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই বিভিন্ন কন্টিনিউয়াসলি রিলের মধ্যে ডুবে গেলে, রিল নিয়ে সারাদিন ডুবে থাকতে ভালো লাগে। কিন্তু দিন শেষে কেমন যেন একটা হতাশা লাগে, খারাপ লাগে যে কিছুই হইলো না, কিছু করলাম না, আজকে সারাদিনটা নষ্ট করলাম। তুমি যদি ওইটা দেখে কিছু একটা বানাইতে, তুমি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হও তাও ঠিক আছে, কিন্তু সেটাও তো করো না, কিছুই করো না, খালি রিল দেখে, ওগুলো দেখে কতটুকু লাভ করতে পারতেছি আমরা? কিছুই করতে পারতেছি না। তো ওর মধ্যে ঢুকে গিয়ে ফ্রাস্ট্রেটেড হলো না, মানে দিন শেষে তোমার আর কিছুই থাকে না, সারাদিন এর মধ্যেই থাকো, এর মধ্যেই থাকো। আমাদের অনেকের ব্রেন ডেথ হয়ে গেছে। ব্রেন ডেথ বুঝো? আমাদের লেভেলের, আমরা বয়সী যারা, অনেকে আর অন্য কোনো কিছু, কেউ কিছু করলে বলে আই দূর, এটা করে কি হবে, এটা করে কি হবে, এইসব বলি। তোমাদেরকে নিরুৎসাহিত করি। আমি ঠিকই তোমাকে মুখে বলি, কিন্তু ভিতরে ভিতরে আমি এটা ধারণ করি না। তো আমরা অনেস্ট না, আমরা যারা, আমাদের বয়সে যারা মানুষ বেশিরভাগই অনেস্ট না। তো তোমরা একটু অনেস্ট হও, ভিতর থেকে অন্তত পক্ষে যেটা দেখো সেটা কোনো একটা ভাবে কাজে লাগানো। ভিডিও এডিটিং করো, কন্টেন্ট যদি দেখো রিলটা কেমন করে বানায় সেটা করো। তারপর টিকটক টাইপের, এই টাইপের না, মানে সাময়িক না, ক্রিয়েট করো, কিছু একটা ইনোভেট করো, আইডিয়া তৈরি করো, এটাকে জেনারেট করো, বানাও। হ্যাঁ, আর হচ্ছে যে বই পড়ো। তোমাদের সামনে সবকিছু চলে আসতেছে, নিচ্ছ না কেন? তোমরা খালি নিচ্ছ না, এটা একটা সমস্যা। আর উনি যেটা বলতে, যে উনি খুবই আগ্রহী যে তোমরা যারা যদি পড়াশোনা, মানে যারা বই পড়বা, সদস্য হবা, তারাও আমাকে বলছে যে ভালো ভালো কিছু বই আছে কিনা, এগুলো সাজেস্ট করতে। তো তোমরাও সাজেস্ট করতে পারো, যে ভালো বই যেটা তুমি পড়তে চাও সেটা সাজেস্ট করলে ওনারা নিয়ে আসার চেষ্টা করবে। তোমরা বই পড়বে। আর উনি যেটা, উনি উদ্যোগী হয়ে আজকে সকালে আসছে,
এবং এই প্রোগ্রামটা হচ্ছে দেখে উনি উদ্যোগী হয়ে বললো যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে হবে তাকে আমরা বই গিফট করবো। তো বইটা নিয়ে গিয়ে দয়া করে বইটা খুলে পড়ো, ঠিক আছে? বই পড়ো, আইডিয়া তৈরি করো, নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করো। এরকম আমাদের মতো হয়ে যায় না, ঠিক আছে? আমাদের মতো হয়ে যাওয়া না বলতে ব্রেইনলেস মানুষ হয়ে যাবে না, যে একমুখী চিন্তা, অন্য কিছু ভাবে না। কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করো, আইডিয়া জেনারেট করো, ব্রেইনস্টর্মিং করো। তো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আসলে তোমরা সক্রিয় থাকবে, জ্ঞান অর্জনের বহুমাত্রিক ধারাটাকে খুঁজে বের করবে। ওই যে ম্যাডাম তো বলে একমুখী হয়ে না, আসলে একমুখী হওয়ার দরকার নেই, ভার্সেটাইল হও, ভার্সেটাইল হও, ঠিক আছে? যেমন তোমরা, যেমন অনেকে আছে ইংলিশে কথা বলতে পারো না, কিছুদিনের মধ্যে ইংলিশ ডিবেটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি সক্রিয় হবে, তোমরা সবাই সেটাতে অংশ নেবে, ঠিক আছে? ওকে, এবারে শ্রদ্ধেয় মইনুল ইসলাম স্যার, এই এটা দিয়ে দাও স্যারের এটা। আর আমাদের মডারেটর সৈয়দ মইনুল ইসলাম স্যার, আসো তুমি একেবারে যেভাবে স্যারের কাছে যায়। আর স্যার কি গেছে তো স্যারের কথা, হ্যাঁ আদান স্যার। সময় 4 মিনিট, 3 মিনিটে সতর্ক সংকেত। না একক, মানে যার যার তার তার 10 থেকে 3, 10, 30, 10 থেকে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। 10-এর মধ্যে দিলে ভালো হয় না? আচ্ছা 10, একজন বিচারকের কাছে এই 5 নাম্বারটা দিয়ে দিন। জ্যৈষ্ঠের এই তাপদাহে মেহেগুনি গাছের ছায়ার মাঝে আলো আধারিতে আমরা আজকের এই রম্য বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করতে যাচ্ছি। আপনারা যারা এই রম্য বিতর্কে উপভোগের জন্য এখানে উপস্থিত আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পুনর্মূল্যায়নী রম্য বিতর্ক মেহেরপুর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে এবারের কুরবানি ঈদে আমি সেরা। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের একটি ইসলাম ধর্মের যে প্রধান দুটি উৎসব, ঈদ উৎসব, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়ে গেল। সেই ঈদ উল আজহার যে অভিজ্ঞতা, যে আনন্দ উৎসব, তার উপর ভিত্তি করে বা তার আলোকে আজকের এই বিতার্কিকরা তাদের রম্য বক্তব্য উপস্থাপন করবে। আমি কথা না বাড়িয়ে প্রথমে আহ্বান জানাচ্ছি ইমারা খাতুনকে। ইমারা খাতুন একজন গরুর দালাল, যে গরুর দালালদের কি অবস্থা হয় সেই অভিজ্ঞতা আমরা একটু শুনব। গরু ছাগল খোঁজার বেলায় কে যে করে হাল, বাজার জুড়ে পথ দেখায় চতুর্শে দালাল, রোদে পুড়ে বাজার ঘুরে করে নানান চাল, ঈদের ব্যস্ত বাজারে তাই সবার আগে দালাল। কসাই যদি কাজের মানুষ, গরু যদি হয় মূল, ঠিক পশুটি খুঁজে দিতে দালাল কিন্তু ফুল। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, এবারের কুরবানিতে আমি দালালি সেরা। আমার তুলনা অন্তত এই পরাধীন মশলা প্রাণীদের সাথে চলে না। মাননীয় সভাপতি, বাংলাদেশের 1/3 কুরবানি হতো না যদি আমি না থাকতাম। মাননীয় সভাপতি, অনেকে বলবে গরু ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি যে সিজনাল না সেটা এনারা জানেন না। হাটে ঘাটে মাঠে আমার রাজত্ব চলে, গরুর দালালি কিংবা মাঠের জমি সবখানেতেই আমি সেরা। মাননীয় সভাপতি, কোল্ড ড্রিঙ্কস নাকি হজমের জাদুকর, আসল অর্থে এটি অস্বাস্থ্যকর। কোল্ড ড্রিঙ্কস মানব দেহে চর্বি জমায়, এমন অস্বাস্থ্যকর পানীয় আর যাই হোক সেরা হতে পারে না। ঠিক সে যে ঠিক কিভাবে এই বিতর্কে এলো আমার বোধগম্য হচ্ছে না। তবে হ্যাঁ, যারা কুরবানি নামে মাংস জমায় তাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে সেরা নয়। মশলা যিনি একা তো চলতেই পারেন না, কারো না কারোর সাথে মিশে নিজের
নৃত্যদাহি করে, আবার নিজেকে ঝাঁঝের রানী বলে, অথচ খাবার সময় সবাই তাকে করে ফেলে দেয়। ছাগল এক নিরীহ প্রাণী, সর্বদা গরুর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মলমূত্র ত্যাগ আর গন্ধ ছাড়া কিছুই নেই। তিনি নাকি আবার সেরার লড়াই এসেছে। পোলাও সেমাই জমজ ভাই, শুধু ভার্সনটাই আলাদা। দুজনেই দুধ, পানি, আগুন, চিনি ইত্যাদি ছাড়া অস্তিত্বহীন। পোলাও যদিও বা আগে একটু ঘ্রাণ পাওয়া যেত, এখন সেটাও পাওয়া যায় না। এদের মতো অপরাধীদের সাথে যে কিভাবে আমার তুলনা হয় আমি বুঝতে পারলাম না। যদিও গরুর দড়ি ধরে আমার পকেটে টাকা আসে, কিন্তু তাই বলে গরুকে এই কোরবানির সেরা বলা চলে না। আমি দালাল ছাড়া তার হাত বদলে প্রত্যাবর্তন সম্ভব নয়। তাই সেরা তো ভাই আমি। সালাদ নাকি স্বাস্থ্যকর, অথচ রং ঢং দেখিয়ে কাঁচা লবণের সাথে মিশে করে স্বাস্থ্যের রক্তচাপ বাড়িয়ে স্বাস্থ্যের জন্য হয়ে যায় হানিকর। মাননীয় সভাপতি, কষায় ছুরি চাপাতি ছাড়া তেমন বিশেষ কোনো গুণ নাই। যদি এমন ছুরি চাপাতি পেলে এবং কলিজায় সাহস থাকলে যে কেউ কষায় কাজ করতে পারে। মাননীয় সভাপতি, আমি যত ভাও দিয়ে ভাও খাই না কেন, দিন শেষে আমি মানুষের উপকারটাই করি। আমি 2 লাখের গরু 1 লাখে পাইয়ে না দিলে 20-22 রুগ্ন ছাগলে আপনাদের কুরবানি করতে হতো। মাননীয় সভাপতি, আমি হরিণ লুট করে খাওয়া সকল ব্যবসায়ীদের থেকে সাধারণ এবং অসহায় মানুষদের রক্ষা করি। তাই আমি ছাড়া ভাই আপনাদের কারো কোনো উপায় নাই। তাই এবারের কুরবানিতে আমিই সেরা এবং আমার সাথে অন্য কারো যায় না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ইমারা খাতুন। দালালি একটি প্রাচীন ও আদিম পেশা। সেই পৃথিবীর আদি লগ্ন থেকে একদল মধ্যস্বত্বভোগী আমাদের সমাজে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দালাল থাকবে। দালাল ছাড়া বর্তমান পৃথিবীতে আপনি কিছুই কিনতে পারবেন না। একটা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে সবকিছুই এখন দালাল লাগে। যাই হোক, চমৎকার বক্তব্য দিয়েছে ইমারা খাতুন। এবারে কোল্ড ড্রিঙ্কস, যে মাংস খাওয়ার পর আমরা তৃপ্তি ঠেকুর তুলি, যেটি খেয়ে সেটি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের উপরে রম্য বিতর্ক করতে আসে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস শোভা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এভাবে গেল সেটি এভাবে আমি মনে করি নিজের হাওয়াটা বের করে গেল। আসলে এখানে সেরা লড়াই বলতে গেলে আমি কোল্ড ড্রিঙ্কস, আমি তো সর্বকালের সেরা। আমি তো একদিনে চলি না, আমি তো সাময়িক না, প্রতিক্ষণ, প্রতি বছর, প্রতিদিনই চলে। এখন এই যে গরমের দিন, এক কাপ যদি সবাই কোল্ড ড্রিঙ্কস পায় তাহলে কি তারা বলবে যে না আমাকে দিয়েন না, আমার এটা চাই না? আসলে কি তাই? তো এখানে আবার আমরা আসি আমাদের অন্যান্য যে সব সেরা লড়াইয়ে যারা এসেছে, আমি আসলে বুঝি না তারা কিভাবে দাঁড়ায়। এই যে সালাদ, তারপর কষাই, পোলাও, গরু, সেমাই, ছাগল, মশলা সবই এসব জিনিস যেখানে আসে মানে মানুষজন থাকলে বলছে যে এটা আসলে আমাদের জন্য ঝামেলা। এত বেশি রান্না হয়েছে, ঘোরাবে না চিন্তা, শেষ শেষ হলে বাকি বাস মাথায় কি টেনশন। কিন্তু কোল্ড শেষ হলে কেউ কি বলে আহা কি আনন্দ, শেষ হয়েছে, আমি তো বাঁচলাম? এটা তো কেউ কখনো বলে না। বোতলটা নাড়িয়ে দেখে আর এটা আছে কিনা, আসলে এটাই আমার শেষ হচ্ছে। তারপর তারপর আমি আজকে এমন একটা বিষয়ের পক্ষে দাঁড়িয়েছি যেখানে সেরা শব্দটা ছোট হয়ে যায়। কারণ কোরবানির ঈদে কোল্ড ড্রিঙ্কস শুধু সেরা নয়, একমাত্র সেরা। প্রথমে ঈদের দিন নতুন জামা না পরলেও বলবে আসলে বড় হয়ে গেছি তো নতুন জামার প্রয়োজন নেই। স্যালামি না পেলেও বলবে বড় হয়ে গেছি, থাক টাকা পয়সা না হলেও চলবে। কিন্তু কোল্ড ড্রিঙ্কস যদি না দেন তাহলে মুখে কিছু বলবে না, ঠিক ভাবটাই এমন দেখাবে যেন নিজের বাপ দাদার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তো এখানে আসলে বাপদাদার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যে বিষয়টা বা কষ্টটা থাকে, এটা কোল্ড ড্রিঙ্কস না পেলে আসলে বোঝা যায়। তারপর আমরা আবার বলতে পারি পৃথিবীতে অনেক জিনিসের বিকল্প আছে, যেমন ভাতের পরিবর্তে রুটি চলে, গরুর পরিবর্তে মুরগি, রিক্সার বদলে সিএনজি চলে। কিন্তু ঈদের দিন কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে পানি দিলে অতিথির মুখের যে ভাবটা দেখবে, আসলে আপনি যদি সেটার সামনে
সমঝোতার উপর। এক বোতল থাকলে পুরো পরিবার এমন ভাবে তাকায় যেন দেশের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। বাচ্চারা খায়, কিশোররা চায়, যুবকরা যদি সবাই চায়, এবং কি ডায়াবেটিসের যে রোগীটা আছে সে এমন ভাবে তাকায়, যদি খেতে পারতাম কি যে শান্তি লাগতো। আর আমরা যদি চাঁদ দেখা থেকে শুরু করি, তাহলে চাঁদ দেখতে গেলেও বলবে মামা চাঁদ দেখবো, উফ কি গরম, এখন তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এত কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেন আমাদের মুখে চলেই না, কি একটা অবস্থা। আর সেখানে অন্যান্য দালাল থেকে শুরু করে তারা দালালি এবং ফ্রিজের মতন বিদ্যুৎবিহীন জিনিস যে বিদ্যুৎ ছাড়া চলেই না, তারা এসেছে এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আসলে যদি শ্রেষ্ঠত্বের কথা আসে তাহলে আমি বলবো সর্বপ্রথম এবং সেরাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। পরবর্তীতে দ্বিতীয় পজিশনে কে থাকবে সেটা আসলে আমার দেখার বিষয় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস শোভাকে কোল্ড ড্রিঙ্কসের উপরে চমৎকার রম্য বক্তব্য উপস্থাপনের জন্য। এটা কিন্তু বিচারকদের দেওয়া যাবে কোল্ড না। ড্রিঙ্কসের ঝাঁজ বোধহয় আগের থেকে কমে গেছে। ছোটবেলায় যখন কোল্ড ড্রিঙ্কস খেতাম 250 ml এর একটা কাঁচের বোতল আমি শেষ করতে পারতাম না। এত মানে ঢেকুর যে উঠতো ওটা খাওয়ার পরে, খেতে প্রথম প্রথম যখন আমি খাই তখন ওটা শেষ করতে পারিনি। সেই ঝাঁজটা এখন আর নাই। তো তবে তার বক্তব্য অনেক ঝাঁজ ছিল। তো চমৎকার বক্তব্য রেখেছে জান্নাতুল ফেরদৌস শোভা। আর এবারে আমি ব্রহ্ম বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি হামিদ ইসলাম সোহাগকে। হামিদ ইসলাম সোহাগ ফ্রিজ কুরবানি ঈদে ফ্রিজের যে গুরুত্ব তার উপরে সে তার ব্রহ্ম বক্তব্য উপস্থাপন করছে। হামিদ ইসলাম সোহাগ। মোবাইলে নিয়ে যা শুরু করে এবার। হ্যাঁ, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার প্রতিদ্বন্দ্বীগণ এবং যাদের ঈদের পরে যাদের ফ্রিজ খুললেই মাংস পড়ে যাওয়ার উপক্রম সহ যারা বলেন যে আরে আল্লাহ এত মাংস রাখবো কোথায়, তাদের সহ সকলকে আমার পক্ষ থেকে ঠান্ডা শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, আমি ফ্রিজ সাধারণ কোনো ফ্রিজ নয়। আমি ঈদের সময় আমি মাংস সংরক্ষণ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। প্রথমে গরু আপুকে বলি আপনি অনেক সম্মানিত, এটা কোনো সন্দেহ নাই। আপনার রাজস্ব ঈদের আগ পর্যন্ত এটা কোনো সন্দেহ নাই। কিন্তু কোরবানির পরে আপনার পরিচয় 1 কেজি রান, 2 কেজি চিরা, 3 কেজি হাড়ে। মাননীয় ঠাকুর ভাইকে বলবো খুব লাভালাভি করছেন ভাই, আপনার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে এক বিসমিল্লাহ আল্লাহু আকবারে। আর আমি ঈদের পরেও আরো ভিআইপি সার্ভিস দিয়ে থাকি। কথাই ভাই বলবেন হয়তো আমি সেরা ভাই, একটু ধীরে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, চিনতে পারছেন? ওই যে গতকালকে মাংস কেটেছিলাম। জি ভাই, ওই যে সাদা গেঞ্জি পরেছিলাম। জি ভাই, এই যে বিকাশে টাকাটা কি দেওয়া যাবে? যা কেটে দিল। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, টাকাটা একটু বিকাশে দেওয়া যায় না? জি ভাই, এই চরিত্র হচ্ছে আমাদের কসাই ভাইয়ের। আর আমি 24 ঘন্টায় সার্ভিস দিয়ে থাকি, কোনো ওভারটাইম নিই নাই, না আছে কোনো ছুটি, না আছে কোনো ওভার ডিউটি, না আছে কোনো বোনাস। আর কোল্ড ড্রিঙ্ক আপুকে কি বলবো, আপু তো আমার ছাড়া অসহায়। আপনি বললেন নিজের পরিচয়টা আগে দেন, আপনি ঠান্ডা হন আমার কারণে। আমি যদি 1 ঘন্টার জন্য ধর্মঘট থাকি, আপনি পুরো কোল্ড ড্রিঙ্কসে হয়ে যাবেন হট ড্রিঙ্ক। এবার পোলাও ভাইয়ের কথা বলি। ঈদের দিন টেবিলে হিরো, কিন্তু দ্বিতীয় দিন আমারই কোনো এক করে প্লাস্টিকের
কোটাই নির্বাচিত জীবন। পাইল ভাইয়ের অবস্থা সেম। প্রথম দিন সবাই বলে ওয়ান্ডারফুল বিউটিফুল, কিন্তু কিন্তু তৃতীয় দিন আমার দরজায় যে নক করে, ভাই আরেকটু আছে নাকি? সম্মানিত সভাপতি, ঈদের পরে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি জানেন? রাতে আম্মুর ডাক, ফ্রিজ খালি নাই, খাই নাই ছোট সে তরি। সম্মানিত সভাপতি, আমি শুধু একটি ফ্রিজ নয়, আমি মানুষের জাতিসংঘ, আমি নিরাপদ আশ্রয় কেন্দ্র, আমি কুরবানির পরবর্তী সরকারের খাদ্য মন্ত্রণালয়। আমি আমার ভিতরে এমন ঐক্য দেখা যায় যা পৃথিবীতে কোথাও দেখা যায় না। এই একই তাকের উপর গরুর মাংস রাখি, খাসির মাংস রাখি এবং অন্যান্য খাদ্যদ্রব্য একই সাথে রাখি। তারপরে সবাই শান্তিতে মিলে বসবাস করে। যেখানে মানুষকে সহ্য করতে পারে না, সেখানে আমি মিষ্টি পোলাও তারপরে ঝালকে একই সঙ্গে একই কাতারে রাখি। সম্মানিত সভাপতি, তাই দৃঢ়তার সাথে বলছি, গরু এসেছে আমার কাছে, কষায়ের পরিশ্রম এসেছে আমার কাছে, ছাগল এসেছে আমার কাছে, পোলাও পাইতে শেষ ঠিকানাও আমি। ঈদে যার গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে তারা শুধুমাত্র মাংস কেন, সমগ্র খাদ্য জাতির ভবিষ্যৎ অন্ধকার, সেই মহামান্য মহাশক্তিধর সর্বজন স্বীকৃত চরিত্র আমি। ঠান্ডা হওয়ার ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমির ইসলাম সোহাগকে। ফ্রিজ হিসেবে আমাদের ফ্রিজের কত ধরনের গুরুত্ব সেই বিষয়টি রৌম্যর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে সে। তার বাচনভঙ্গি আরেকটু ভালো হলে ভালো হতো, কিন্তু তার বক্তব্যগুলো অনেক চমৎকার ছিল। এবারে আমি আহ্বান জানাচ্ছি সুমনা পারভিন জুথিকে। সুমনা পারভিন জুথি মশলার গুরুত্ব সম্পর্কে রম্য বক্তব্য উপস্থাপন করবে সুমনা পারভিন জুথি। যদি কখনো প্রণয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি তাহা মিথ্যা বলিব না, তবে আজকে এই রোমর বিতর্কের মঞ্চে আমি বলতে চাই, এখানে অনেক প্রার্থী ভোট চাইবে, গরু চাইবে, ছাগল চাইবে, ছাগল থেকে শুরু করে এমনকি সেমাই চাইবে, কিন্তু আমি খুব জোরালো ভাবে বলতে চাই, আমি ভোট চাইবো না। কারণ আমি বিশ্বাস করি এবং মন থেকে খুব জোরালো ভাবে বিশ্বাস করি, আজকের এই মঞ্চে আমি আমি কি অবশ্যই আমি মশলা। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রিয় প্রতিদ্বন্দ্বী এবং উপস্থিত সকল ভোজন রসিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে এবারে কুরবানিতে আমি সেরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি সেরা, কারণ আমি মশলা, যেটা সব তরকারিতে এবং মিষ্টি বলেন যেটা বলেন সব কিছুর সাথে আমি মিশে যেতে পারি, খানিকটা গোলাপের মতোই বলতে পারি। সভাপতি মহোদয়, আজ এখানে গরু থেকে শুরু করে ছাগল, ফিশ, পোলাও, এমনকি কোল্ড ড্রিঙ্কও এসেছে। সবাই নিজেকে প্রমাণ করবে আমি সেরা, কিন্তু আমি বলছি এরা সবাই গুরুত্বপূর্ণ হতে পারে, তবে আমাকে ছাড়া এদের কারো অস্তিত্ব নেই। যেমন মশলা ছাড়া রান্না আর ইন্টারনেট ছাড়া ফেসবুক, ঠিক তেমনই হয়েছে অবস্থা। প্রথমে গরুর কথা বলি, গরু বলবে আমি সেরা, কারণ কুরবানি আমার মাধ্যমে হয়। আমি বলি ঠিক আছে আপু, আপনি না হয় সেরা হন, কিন্তু আমি না থাকলে সেই মাংস খেত কে? আপনাকে মানুষ সম্মান করে আর আমাকে মানুষ ভালোবাসে। ভালোবাসা এবং সম্মান দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবার ছাগলের দিকে আসি। ছাগল নিশ্চয় বলবেন ছাগলের মাংস সবচেয়ে সুস্বাদু। আমি বলি ভাই, আপনি সুস্বাদু নয়, আমি সুস্বাদু। আপনি কাঁচামাল, আমি চিনি। ইট বালু সিমেন্ট থাকলে যেমন বাড়ি হয় না, তেমন ছাগল থাকলেই রান্না হয় না। এবার আসি কসাই ভাইয়ের কথায়। কসাই ভাই হয়তো বলবেন আমি না থাকলে কুরবানি হতো না। ঠিক আছে ভাই, আপনি কাটাকাটি করেন, কিন্তু আমি না থাকলে আপনার কাটাকাটি মাংস দেখতো কে? এটা রান্না হবে নাকি জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতা হবে, সেটা আমি বুঝতে পারছি না। আপনি শিল্পী নন, আমি শিল্পী। আমি মাংসকে কোরমা বানাই, ভেজালা বানাই, আমি মাংসকে কালাভুনা বানাই, আমি স্বাদের স্থপতি। এবারে ফ্রিজ ভাইয়ের কাছে আসি। ভাই বলবেন আমি না থাকলে মাংস সংরক্ষণ হবে না। আমি বলি ভাই, আপনি তো শুধু পাহারাদার মাত্র। স্বাদ তৈরি করে কে? ফ্রিজ 6 মাস মাংস রাখার পরে যে মশলাটা লাগে এবং সেই মশলার স্বাদটাই আসলে আমি দিই, সেটা অবশ্য আপনারা সকলেই জানেন, সেটা আর বিশেষ করে বারবার বলা লাগবে না। এবারে
ড্রিঙ্কসের কথায় আসি, আহা, কোল্ড ড্রিঙ্কের আত্মবিশ্বাস দেখলে অবাক লাগে। কোরবানি ঈদের সে নাকি সেরা। কোল্ড ড্রিঙ্ক আপু, মানুষ আপনাকে খায় কখন? খাওয়ার পরে। আর আমাকে খায় কখন? খাওয়ার আগে এবং খাওয়ার সময়। এবার সাবির ভাইয়ের পোলাওয়ের কথা আসছে। ভাই, কষ্ট পাবেন না। আপনি যতই সুস্নিগ্ধ চাল হন না কেন, আসুন না কেন, মশলা ছাড়া পোলাও, ঠিক যেমন মশলাহীন পোলাও মানে ফেসবুক আছে কিন্তু ইন্টারনেট নেই, দেখতে সুন্দর কাজের কিছু নেই। সেমাই অবশ্য ভালো জিনিস, তবে সেটাও আমাকে ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। এবং একটা জিনিস মশলা একটা বিশেষ আমি বলতে চাই, যেহেতু সময় খুব কম, আসলে ছিল অনেক কিছু বলার, কিন্তু সময় সাপেক্ষের কারণে অনেক কিছু বলতে পারলাম না। আর যদি পৃথিবী থেকে সব মশলা হারিয়ে যেত, তাহলে বিরিয়ানি হতো, ভাত চটপটি হতো, সিদ্ধ ছোলা এবং আনারুল মামার যেগুলো কিছু বিক্রি হতো না, কোরমা হতো স্যুপ এবং কালাভুনা হতো সিদ্ধ মাংস। তাই পরিশেষে বলতে চাই, জীবন যেমন একটু মশলা দরকার, তেমনি খাবারেও একটু খাবারের তবে তবে দ্রুত হতে হবে পরিমাণ। কারণ বেশি কিছু ভালোবাসা বলেন আর মশলা বলেন আর মাংস বলেন, বেশি কিছু মানে সেটা বিশ্ব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সুমনা পারভীন জুফিকে। বাঙালি রসনা বিলাসী। আমরা যখন মাধ্যমিকে পড়েছিলাম তখন বেগম রোকেয়া সাখাওয়াতের একটি প্রবন্ধ ছিল রসনা বিলাস। রসনা আমাদের প্রত্যেকটি বাঙালির একটি মানে খুবই কি বলবো যে মানে ভাষা বলতে পারছি না, খুব আজকে আকাঙ্ক্ষিত একটি বিষয় আর কি। আমাদের এই ভারতে ইন্দোনেশিয়া জাভা থেকে মশলা আসতো। আমি 2-3 দিন আগে কলকাতা থেকে আসলাম। ওখানে থেকে আমি কিছুই নিয়ে আসিনি, শুধু মশলা নিয়ে এসেছি। মশলার গুরুত্ব আসলে আমাদের প্রাত্যহিক জীবনে খাটো করে বা কম করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের রান্নায় বা রসনায় মশলার অসামান্য গুরুত্ব আছে। এবারে রাকিব হাসানকে আহ্বান জানাচ্ছি। রাকিব হাসান ছাগলের উপরে সে রম্য বিতর্ক উপস্থাপন করবে। রাকিব হাসান। ঈদের দিন সকালে যদি খাওয়া হয় গরু, তবে পেটের মধ্যে গুড়গুড় হবে শুরু। যদি থাকে তোমার অ্যালার্জি, গরু খেলেই শুরু হবে চুলকাতুল। যদি খাও পোলাও ভাত, তবে পশ্চাৎ দেশ হতে নিশ্চিত বায়ুর গন্ধে আশেপাশের মানুষ হবে উপকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের রমা বিতর্ক বলতে আমাদের সুযোগ প্রদানের জন্য। এবারে কুরবানি ঈদে ছাগলই সেরা। আমি এসেছি ছাগল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও ছাগল সমাজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, কুরবানি ঈদে যতগুলো প্রাণী আছে তার মধ্যে ছাগল হচ্ছে সবচেয়ে নম্র, ভদ্র, শিক্ষিত এবং রুচিশীল একটি প্রাণী। বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ ছাগলের গুরুত্ব খুব ভালো মতো বুঝছিলেন, তাই তিনি রচনা করেছিলেন এনায়েত আলীর ছাগল, যেখানে তিনি দেখিয়েছেন ছাগল কতটা রুচিশীল এবং সভ্য এবং চমৎকার ভাবে কথাও বলে। আপনার যদি রমণী না থাকে, আপনি একটা ছাগল ছাড়া নিয়ে যেতে পারেন। অপরদিকে এই যে গরু পাখিতে তাকিয়ে দেখেন, এই যে গরু, একে জবাই দিতে লাগে ডিপ জলের মতো আটকালো। এই যে গরু সকালবেলায় আপনাকে 4 কিলোমিটার দৌড় করাবে, আপনি যদি উঠাকি বোর্ড না হন, এই গরুর সাথে আপনি দৌড়ে দিতে পারবেন। আবার এই যে গরু, যখন আপনি কিনতে যান, আপনার গোষ্ঠী সহ লোক আপনাকে গরু নিয়ে যাইতে হয়, তাছাড়া আপনি কিনতে পারবেন না। কিন্তু ছাগলের দিকে দেখেন, ছাগলের এই সমস্যা কিন্তু নাই। এই যে গরু, এর না শেষ হয় খাওয়া, না শেষ হয় গাবার কাটানো। এই রাজ্যটার থেকে আপনি যখন দেখবেন গোয়াল ঘরে দেখবেন চপ 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 এখন গাবার কাটাচ্ছে। যেরকম ইনপুট সেরকম আউটপুট। সকালবেলায় ঘুম থেকে করে দেখবেন আপনার পুরা উঠান না যে গোবরে ভরে গেছে। এবার একটু লক্ষ্য করেন মনে সভাপতি, ছাগলের যা মল, অনন্য বৈশিষ্ট্য সম্বলিত একটি মল। পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রাণীর মল যেটা আপনি বলতে পারবেন 1টা 2টা 3টা। এই মলের আরো বৈশিষ্ট্য রয়েছে। ঈদের দিন এই মল যদি বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে পোলাও কিংবা সিমাইলে করে পড়ে এবং আপনি যদি এটাকে কিসমিস বা বাদামের করে খেয়ে ফেলেন, আপনার কোন সমস্যা নেই, ঠিক আছে। এক্ষেত্রে ছাগলে কিন্তু গোল করছে। একটু লক্ষ্য করুন এই কষাইয়ের দিকে, এই যে কষাই, এই লুঙ্গির তলা দেখেন 5 কেজি মাংস আছে। এই যে কষাই আমাদের উপর যেরকম অত্যাচার টর্চার করে, আমরা যদি সুযোগ পাই
মাননীয় সভাপতি, আমরা ছাগল সমাজ ও গরু সমাজ মিলে তীব্র আন্দোলন গড়ে তোলে এই কষায়ের চামড়া খুলে আমরা জুতা বানিয়ে ফেলবো। মাননীয় সভাপতি, আজকে আমার মনে পড়তেছে বাংলা সিনেমার সেই আনোয়ার হোসেন সাহেবের কথা। যিনি সিনেমা শুরু হওয়ার আগেই বুকে হাত দিয়ে ও আমিনার মা বলে স্ট্রোক করে হালকা করে মারা যেতেন। তিনি যদি তার জীবন দশায় একবার ছাগলের মাংস খেতেন তাহলে তিনি হার্ট অ্যাটাক করতেন না, কারণ ছাগলের মাংসে আছে কি প্রোটিন, ভিটামিন বি, যেগুলো হচ্ছে হৃদরোগ মানে সম্ভব কি করে আর কি। শুরুতে যদি আপনাদের বলি যে আপনার প্রিয় ফুটবলের নাম কি, আপনি নিশ্চয় বলবেন মেসি বা নেইমার বা রোনালদো। এদের কি বলা হয়? GOAT, গ্রেট অফ অল টাইম। তাহলে ইংলিশ কি? GOAT, গড, মানে ছাগল কি গ্রেট। অন্যদিকে ওই যে দালাল আবার নিজেকে গ্রেট দাবি করলেন, আই হাই দালাল না তো চোর, একটা চোরের বংশ চোর, অন্যদিকে গ্রেট দাবি করলো। ও বললো যে ওর নাকি বিকল্প নেই। আরে বেটা তুই তো বিকল্প, তোর আবার কি বিকল্প লাগে? ছাগলের দাঁত একটু খেয়াল করে দেখেন, ব্ল্যাক বেঙ্গল নামে একটা আভিজাত্য আছে। তারপর আছে কি যমুনা পাড়ি, নাম শুনলে মানুষ প্রেমে পড়ে যায়। আপনার যদি গার্লফ্রেন্ড না পড়ে আপনি বলবেন তুমি তোমার চোখ ছাগলের মতোই সুন্দর, দেখবেন এমনি পড়ে। কিন্তু গরুর দিকে দেখেন, নাম কি? জার্সি। এটা কি গরুর জাত নাকি ফুটবল টিম? ধন্যবাদ মাননীয় সভাপতি। রাকিব হাসানকে। রাকিব হাসান অ্যাজ এ ছাগল চমৎকার, খুব চমৎকার বক্তব্য উপস্থাপন করেছে। এবারে আমি রম্য বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি মারুফ হোসেনকে। মারুফ হোসেন সেমাই। ঈদের দিনের সবার দাবি মিষ্টি স্বাদের সোনার চাবি, পোলাও মাংস পরে খাও, সবার আগে সেমাই চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং বিদ্যার্থী বন্ধুগণ এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, ঈদের দিন সকালে কেউ কি বলে মা এক বাটি মশলা দাও, কিংবা কেউ কি বলে মা এক কাপ কোল্ড ড্রিঙ্কস দাও? স্পষ্ট অনুত্তর হবে মাননীয় সভাপতি, কখনোই না। তখন বলে মা সেমাই রান্না কি হয়েছে, সেমাই রান্না করবো, মা তাড়াতাড়ি এক বাটি সেমাই দাও, তাড়াতাড়ি খেয়ে ঈদ যেতে চাই। মাননীয় সভাপতি, আজ আমি প্রমাণ করে দিয়ে যাবই যে এবারে কুরবানিতে আমি সেরা, আমি সেমাই। প্রথমে আমি যাচ্ছি গরু দালালাবুর কাছে। দালালাবু, একটা বাংলায় কথা আছে যে মোল্লা তোর মসজিদ পর্যন্ত, আপনার দল কিন্তু গরুর হাট গোবর কাটাবাটি পর্যন্ত। হাট শেষ, বেচা কিনা শেষ, তো আপনার গল্প শেষ। কিন্তু আমি সেমাই, আমি ঈদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মুখে মুখে থাকি। এবার আমি আসি কসাই ভাইয়ের কাছে। কসাই ভাইয়ের কথা কি বলবো, ঈদের কাটাকাটিতে কসাই ভাইয়ের যথেষ্ট অবদান থাকলেও তাকে দেখেই মানুষ কেমন যেন একটা ভীতি শুরু করবে, ওমা কসাই এমন একটা, এমনকি শিশুরা কান্নাকাটি পর্যন্ত করবে মাননীয় সভাপতি। সেখানে আমি সেমাই, শিশু থেকে 90 বছরের যে দাদু দাঁত নেই সেও পর্যন্ত খিলখিলিয়ে হেসে বলে ওমা ওয়াও সেমাই এসেছে। তাহলে ভালোবাসার দিয়ে যাকে কাছে টানি সেই তো সেরা, তাই নয় কি মাননীয় সভাপতি? এবার আমি আসি ফিরিজ ভাইয়ের কাছে। ফিরিজ ভাই নিজের ঠান্ডা মেজাজ আর আকৃতি নিয়ে যতই গর্ব করেন, বিদ্যুৎ না থাকলে আপনি কিন্তু একটা স্রেফ কাঠের আলমারি, তাছাড়া কিছু না। কিন্তু আমি সবাই বিদ্যুৎ থাকুক বা না থাকুক সবসময় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়াই। এবার আসি কোয়েলিং টাপু। কোয়েলিং টাপু, আপনি নিজেকে খুব আধুনিক মনে করেন, কিন্তু ফিরিজ ভাই আপনি ঠিকটাই পারেন না। আর আমি সবাই ঠান্ডা হোক গরম হোক সবসময় আমাকে মানুষ খায় এবং তৃপ্তি পাই। এবার কি বলবো, গরু ভাই, গরু আপনি সবসময় হাম্বা হাম্বা করে থাকেন, আর ছাগল ভাই তো ম্যামা করেই থাকেন। গরু ভাই এবং ছাগল বাবু, আপনারা কিন্তু মনে করবেন না, কুরবানি হওয়ার পরে কিন্তু আপনাদের গল্প শেষ। কিন্তু আপনাদের দিয়ে যে ঈদের আয়োজন, সেই আয়োজনের মিষ্টি সভাপতি ঘটাই আমি শ্যামাই। এবার যদি বলি মশলা বাবু, তিনি ভাবেন তিনি তরকারির ওস্তাদ, তাকে ছাড়া নাকি ঈদের রান্নাই সম্ভব হবে না। কিন্তু আপনার স্বভাবে তো ঝগড়টে, আপনি তো কখনো একবার চলতে পারেন না, সবসময় পেঁয়াজ রসুন আদা জল নিয়ে ষড়যন্ত্র পাঠিয়ে চলেন। কখনো আপনি রান্নার সময় মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেন, কখনো আপনি মানুষের খাওয়ার পরে বুকে জ্বালা ধরিয়ে দেন। কিন্তু আমি সেমাই, আমি সেমাই, আমার ভিতরে নেই কোনো হিংসা, নেই কোনো বিদ্বেষ, নেই কোনো ঝামেলা, আমি সবসময় মানুষের কলিজা ঠান্ডা করি। এবার বলি সালাদ বাবু। সালাদ বাবু, আপনি
বলেন যে স্বাস্থ্য রক্ষার জন্য আপনি খুবই প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ঈদের দিনে মানুষ কি স্বাস্থ্য রক্ষার কথা ভাবে নাকি আনন্দের কথা ভাবে? উত্তর হবে অবশ্যই আনন্দের কথা। আর সেই আনন্দের দিক থেকে আনন্দকে প্রাণবন্ত করে আমি চালাই। এবার বলি ফোলা ভাইকে। ফোলা ভাই তো খুব সুযোগ সন্ধানী এবং অলস। ইদানিং সকালে কোনো বিক্ষণ যন্ত্র দিয়েও যদি খোঁজা যায় তার কোনো ঠিকই খুঁজে পাওয়া যায় না। তিনি তো খাবারের টেবিল আছেন দুপুরের পরে, কিন্তু আমি শ্যামাই মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখনই মাছ কাটিয়ে তাদের মন জয় করে নি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি যুক্তি, বাস্তবতা এবং ভোজন রসিকদের বিচারের আদালতে যেটাই বলুন, দালাল, কোল্ড ফ্রিজ, মশলা, ছাগল, সেমাই পোলাও সবার থেকে আমি সেমাই, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি সর্বসর্বা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ হোসেন। ঈদ এবং সেমাই দুটি সমর্থক এবং সম্পূরক। ঈদ ছাড়া, সেমাই ছাড়া ঈদ যেন একদম বেমানান। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি আপ্যায়নে সেমাইয়ের এই আইটেম থাকেই প্রত্যেকটা মুসলিম পরিবারে, এবং সেমাই রান্না হয় না এমন কোনো পরিবার পাওয়া যাবে না। তো যাই হোক, সে চমৎকার বক্তব্য উপস্থাপন করেছে। এবারে আমি আহ্বান জানাচ্ছি মিলা খাতুনকে। মিলা খাতুন গরু, মিলা। সম্মানিত সভাপতি ও উপস্থিত সকলকে হামলা সালাম। এবারে কোরবানি ঈদে যদি কেউ সেরা হয় তা নিঃসন্দেহে আমি। কখনো কি গরু ছাড়া কোরবানি কল্পনা করেছেন? ছাগল মানুষ ততক্ষণই নেয় যতক্ষণ গরু পর্যন্ত তার সামর্থ্য না পৌঁছায়, কিন্তু পৌঁছানোর পর সে গরুকেই খোঁজে। গরু থেকে কেউ ছাগলে আসে না, কিন্তু ছাগল থেকে গরুতে মানুষ যেতে চায়। প্রথমেই একটা প্রশ্ন করি, ঈদ আসার আগে মানুষ কাকে নিয়ে মাতামাতি করে? কার সাথে সেলফি ওঠে? এই আমি, গরুর সাথে। কখনো ছাগলের সাথে কেউ সেলফি ওঠে না, কারণ তার সাথে সেলফি উঠতে হলে ঝুঁকতে হবে। গরুর সাথে হলে অনেককে লম্বা হতে হয়। বর্তমানে তো জেনজি প্রজন্মের কাছে কোরবানি হচ্ছে, কোরবানিকে বলে হাম্বা মোবারক, কেউ ম্যা মোবারক বলে না, কিংবা সেমাই মোবারক বলে না। মাননীয় সভাপতি, একটি শিশুকে স্কুলে ভর্তির পর প্রথমে শেখানো হয় গরু রচনা, ইংলিশে শেখানো হয় দা কাউ। কখনো ছাগল কিংবা সেমাইয়ের রচনা কিংবা কোল্ড ড্রিঙ্কসের রচনা শেখানো হয় না। শেখানো হলেও তার ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়। দা কাউ শুনতেই একটা বড় লোকই ভাব। কি ভাব দিবেন গরুর? আমার পা থেকে শুরু করে মাথার খুলি পর্যন্ত সবই মানুষ খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকে। আপনারা কি কোনোদিন শুনেছেন ছাগলের ছাগলের কিংবা শ্যামাই সালাদ মোবারক? এই যে ছাগল, যে আমার ছোট ভাই, ও সবসময় আমার ছায়া তলে থাকে। কখন ছাগলের হাট শুনবেন না, শুনবেন গরুর হাট। আমার এক মনে হয় ওর জায়গা। আমার কখনো জুড়ি মেলে না। শ্যামাই, পোলাও, কোল্ড ড্রিঙ্ক, সালাদ সবই হচ্ছে আমার পরে, আমার গুরুত্ব সবার আগে। এছাড়া গরুর হাটে গেলে মানুষ জিজ্ঞায়, দালাল জিজ্ঞায়, মামা লালটা না কালোটা? কিন্তু আমার ভিতরে দুইটাই পাবেন আপনি। দালালও মহা খুশি, যে কিনবে সেও মহা খুশি। আমার ডানে হাত দিয়ে কয়, মামা কয় মন? এই কষাই বেটা। এবার আসি মশলার দিকে। বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। ডায়াবেটিস, কোলেস্টেরল ইত্যাদির কারণে ডাক্তার মশলার গুরুত্বও কমিয়ে দিচ্ছে। মানুষ পারলে এখন মশলা বাদে কত রেসিপি আছে সেগুলো ট্রাই করবে। ফ্রিজ, ওর গুরুত্ব সবার শেষে। ওর কি বা গুরুত্ব? কুরবানি হচ্ছে টাকা অর্জন, ফ্রিজে জমা করে রাখার জন্য নয়। যারা জমা করে রাখে তারা নিশ্চয়ই মন থেকে কুরবানি দেয় না। আর এই দালাল, ও তো আমাকে পেয়ে মহা খুশি। আমি না থাকলে তো ওর কোনো অস্তিত্বই নেই। ও আমাকে বেচতে পারলে মানতেই হয় মাতাল, মানে ওর নাচ দেখেই হয়ে যায় আমাকে বেচতে পারলে। কোল্ড ড্রিঙ্কস, ও যে সিটি খোলা দেখাইলো, ওর ফুস ওই খোলা অব্দি। আধা ঘন্টা পর খেতে যান, ওর আর কোনো স্বাদ পাবেন না মাননীয় মডারেটর। তাছাড়া এবার আসি সেমাইয়ের দিকে। সেমাইয়ের গুরুত্ব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গরুর মাংস রান্না হয়, তারপরে আর কেউ তাকে খোঁজে না। আমাকে সেমাই কখনো জাল দিয়ে খায় না কেউ, কিন্তু আমাকে যত জাল দিবেন আমার স্বাদ তত বৃদ্ধি পাবে, তত মজা লাগবে। আমার ঝোল পর্যন্ত মানুষ পানি মানে পরিষ্কার করে খেয়ে ফেলে। এবার আসি কষাইয়ের দিকে। ওই বেটা তো আমার মহাশত্রু। ওই তো মানে আমার পিছনে কথাই সবা দিয়ে বলে, মামা সেই মাংস। আর দালালের কথা বলি, অন্যকে খুশি করতে
বাসায় খাওয়া দিয়েন না। আমাকে দেখেই মানুষ কিনবে, খাওয়া দাওয়ার তো কোনো দরকার নেই। খাওয়া দিলে আপনাদের টাকাও বেশি যাবে না, আমার মানুষের ওজনও বাড়বে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ লীলাখাতুন। যাক, আমরা ছোটবেলায় এই এই ঈদকে বলতাম বকরি। বকরি শব্দের অর্থ হচ্ছে ছাগল। যে কেউ কেউ বলতো না যে গরু ঈদ। আসলে এই গরু ব্যাপকভাবে কুরবানি দেওয়ার প্রচলন খুব বেশি দিন আগে না, আগে ছাগলই বেশি কুরবানি হতো। ইদানিং কিন্তু গরুর একটা মানে প্রভাব এবং আধিপত্য কুরবানিতে দেখা যাচ্ছে। তো যাই হোক, গরুর উপরে চমৎকার রম্য বিতর্ক আমরা শুনলাম। লীলা খাতুন খুব সুন্দর বলেছে। এবারে আমি আহ্বান জানাচ্ছি সাব্বির হোসেনকে। সাব্বির হোসেন পোলাও। আমাদের ঈদের প্রত্যেকটা বাড়িতে এই খাবারটি হয়, পোলাও। তার উপরে সাব্বির হোসেন রম্য বিতর্ক উপস্থাপন করবে। ঈদের দিনে সবাই নাকি সেরা হওয়ার ধান্দায়। কেউ আছে হাটে, কেউ আছে ফ্রিজে, কেউ আবার বিজ্ঞাপনের ধান্দায়। কেউ বলে আমাকে ছাড়া জমবে না এই ভোজ। আমি বলি প্লেটে আসো, দেখা যাক কার আগে হয় খোঁজ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমি আজ পোলাও, অর্থাৎ ঈদের টেবিলের সেই ভদ্রলোক যার সাথে সবাই সেলফি তোলে কিন্তু ক্রেডিট দেয় অন্যকে। আজ এখানে অনেক প্রতিযোগী এসেছে, আমি তাদের সকলকে সম্মান করি, তবে সম্মান করি তার মানে এই না যে তাদের আমি মিথ্যা গুণগান গাবো। প্রথমে আসি হাটে দালালের কথায়। ভাই, তার অবস্থা হচ্ছে বিয়ের ঘটকের মতো। বিয়ে একবার হয়ে গেলে ঘটকের খোঁজ নাই। কে ঘটক, কোথাকার ঘটক, কিসের বিয়ে? যাকগে, গরু বিক্রি হয়ে গেছে, ছাগল বিক্রি হয়ে গেছে, টাকার লেনদেন শেষ। ঈদের দিনে প্লেট সাজানো নিয়ে সবাই ব্যস্ত। কেউ বলে না আহা আমাদের দালালটা কোথায়, আহা দালালকে তো খুব মিস করছি। এরপর আসি কোল্ড ড্রিঙ্কসের কাছে। কোল্ড ড্রিঙ্কস ভাই ভাবখানা এমন নিলেন যেন ঈদের সময় সব আনন্দ তার ওই খুব বোতলের ভিতরে বন্দি থাকে। কিন্তু মাননীয় সভাপতি, বাস্তবতা কি? ঢাকনা 5 মিনিট খুলে দিলেই তো আস্থা বের হয়ে যায়। গ্যাস উধাও। ঈদের দিনে মানুষ পোলাও খোঁজে, রোস্ট খোঁজে, কাবাব খোঁজে। কেউ কখনো দাওয়াতে গিয়ে বলে না পোলাও নাই, সমস্যা নাই, কাবাব নাই, সমস্যা নাই, কোল্ড ড্রিঙ্কসই দেন। মাননীয় সভাপতি শুধু কোল্ড ড্রিঙ্কস দেন বলেই মাননীয় সভাপতি একজন অতিথি, এই ধরনের অতিথি আমি কখনো জন্মে দেখিনি। তারপরে আছে ফ্রিজের কাছে। ফ্রিজ ভাই জীবনটা খুব কষ্টের। ঈদের এই 3 দিন সে হয়ে যায় দারোয়ান। দারোয়ানের চাকরি পেতে প্রতি 2 মিনিট পর পর কেউ এসে দরজা খুলে বলে এই নতুন কিছু এসছে রে, ওগো ফ্রিজ ভিতরে কিছু আছে গো। মাননীয় সভাপতি, ঈদের জন্য মনে হয় ফ্রিজের ভিতরে গোপন ধন সম্পদ ঢোকানো আছে। এবার আসি মশলা আপুর কাছে। আপুর আত্মবিশ্বাস দেখে আমি তো অবাক। এক চামচের জিনিস, কিন্তু বক্তব্য শুনে মনে হলো পুরো ঈদের রান্নাটাই সে করে। মশলা একটু বেশি হলে মানুষ পানি খুঁজে বেড়ায়, কম হলে বলে স্বাদ নাই। একবার ভাবুন মাননীয় সভাপতি, তার জীবনটা কি অভিযোগের মধ্যে দিয়ে ঘোরে। এবার আসি ছাগলের কথায়। ঈদের আগে সে তো এলাকার সেলিব্রিটি, সবাই ছবি তোলে, সবাই ভিডিও করে, তার নাম দেয় রকি, সুলতান, কালামানিক। কিন্তু এই ঈদের দিন সকাল হলে এই সেলিব্রিটির ক্যারিয়ার শেষ। এই সেলিব্রিটির ক্যারিয়ার লবণ মশলা দিয়ে খেয়ে ফেলা হয়। পায়েস, পায়েস খুবই ভদ্র, এত ভদ্র যে কেউ তাকে প্রধান খাবার হিসেবে গণ্যই করে না। সবাই বলে আচ্ছা পায়েস একটু পরে খাই, এই পরে আর কখনো আসে না। ফ্রিজে বসে সে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, ইস আমি কি আদেও বের হতে পারবো? হ্যাঁ পেরেছি, কিন্তু নষ্ট হয়ে সেই জায়গাটা ডাস্টবিনেই হলো। আর গরু, আরে গরু ভাইয়ের সম্মান আছে, জনপ্রিয়তা আছে, শক্তি আছে, কিন্তু একটা কথা বলতেই হবে, গরু যতই বড় হোক প্লেটে এসে সে কিন্তু একা কিছু করতে পারে না, এই পোলাওকে লাগে। মাননীয় সভাপতি, মানুষ কি ঈদের দিন ডায়েট করে? এখন আসে আমার কথায়, আমি পোলাও। ঈদের টেবিলে আমি সেই ছাত্র যে পুরো বছর কোনো ঝামেলায় যায় না, এয়ার ফাইনালে আমি টপ করি।
গরু হয়েছে আমাকে লাগবে, খাসি হয়েছে আমাকে লাগবে, রেজালা হয়েছে আমাকে লাগবে, রোস্ট হয়েছে আমাকেই লাগবে, অতিথি এসেছে আমাকে লাগবে, অতিথি আসেনি তাও আমাকে লাগবে, ওই যে পরিবার খাবে। সোজা কথায় ঈদের দিন সবাই নায়ক হওয়ার চেষ্টা করে কিন্তু পুরো সিনেমাটা চলে আমার কাঁধে। অন্যরা আসে অতিথি হিসেবে, আমি ঈদের হোস্ট। অন্যরা প্লেটের সদস্য, আমি প্লেটের সভাপতি। সুতরাং এবারের কুরবানি ঈদে আমি সেরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাব্বির হোসেনকে, চমৎকার রম্য বিতর্ক শুনলাম তার কাছ থেকে। সাব্বির এমনি চমৎকার বিতর্কী, তার বক্তব্য উপস্থাপন এবং উচ্চারণ খুবই চমৎকার। আমাদের বিতর্ক প্রায় শেষের দিকে, আমরা একে একে 8 জন রম্য বিতর্কীদের বক্তব্য শুনেছি, সবাই খুবই চমৎকার বলেছে। আমি তো ভাবছিলাম যে এত ভালো তারা বলবে না, এই প্রথম আমাদের কলেজে রম্য বিতর্ক হচ্ছে, আমি যদি ভুল না করি। এবারে আমি আহ্বান জানাচ্ছি সানিহা জামানকে। সানিহা জামান সালাদ, আর ঈদে প্রচুর খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ায় সালাদের কতটা গুরুত্ব আমরা রম্য বিতর্কের মধ্যে সেটি শুনবো। সবাই মিলে করি কাজ, গর্ব মোদের বাংলাদেশ। ছন্দ কি মিলল? মিলল না। ঠিক তেমন ভাবে আমার বিপক্ষ বন্ধুদের যুক্তিও মিলল না। এখানে উপস্থিত মাননীয় সভাপতি ও সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। এখানে প্রশ্ন যখন সেরা হওয়ার, তখন বাকিরা আমার পাশে দাঁড়ানোরই যোগ্য না। মাননীয় সভাপতি, আমি হচ্ছি স্বাস্থ্যের রক্ষক, দুষ্টু মিষ্টির সাথে তারার। এখানে আমি একমাত্র স্বাস্থ্যের জন্য ভালো। মাননীয় সভাপতি, এখানে আমি হচ্ছি খাদ্যের ডক্টর। আমাকে খেলে কোনো ক্ষতি নেই। অন্যদিকে আমরা যদি দালালাভের দিকে যাই, দালালাভ কিন্তু পরোক্ষভাবে মশলার উপর নির্ভরশীল। ওনার কথার যা মশলা ছাগল গরু বেচার সময়ই দেখা যায়। এত পরিমাণ মশলা যদি কোনো খাবারের সাথে মেশানো হতো, তাহলে সেই খাবার খেলে ঈদের আনন্দটা বাথরুমেই করা লাগতো। এই নিয়ে কিন্তু আমাদের মাঝে মশলার চরিত্র নিয়েও সন্দেহ তৈরি হয়। আর যদি কবি জীবনানন্দ দাশ বেঁচে থাকতেন, তাহলে হয়তো বলতেন, আর আসিব না ফিরে মশলাযুক্ত খাবারের ভিড়ে। অন্যদিকে সালাদ মশলাবিহীন একটি স্বাস্থ্যকর খাবার। আপনি যতই খান না কেন, স্বাস্থ্যের ঝুঁকি নেই। এখন চলুন যাই ছাগল ভাইয়া ও গরু আপুর দিকে। তাদের কথা কি আর বলবো, বন্ধুরা বলে সুন্দর, ছাগল সুন্দর, গলায় দড়ি বাঁধা। কারণ এই দড়ি যদি একবার ধরে, ছাগল যেন বলে, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। এই ছাগল এমন ভাবে 5 বছর ছাড়া দুনিয়া দেখা শুরু করে যে ঈদ শেষ হয়ে যায়, কিন্তু ছাগলের দুনিয়া দেখা শেষ হয় না। আর ছাগলের কথা কি আর বলবো, এই ছাগলের চামড়া যে এত মোটা, এই ছাগলের বিতর্ক করা দেখলেই বোঝা যায়। এই ছাগল পায়ে পা তুলে বিতর্ক করে, তখনই বোঝা যায় যে এই ছাগলের মাংস কত চর্বি। আর যদি কবি আজ বেঁচে থাকতেন, তাহলে বলতেন, ওরে মুখু পথছাড় আসছে আমার পাগলা গরু, গরু আমার খেপেছে তো সিংহের গুঁতো নিয়ে রেখে। এই থেকেই কিন্তু বোঝা যায় এই দুই প্রাণী কুরবানিদের আনন্দ নষ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর গরু মাংস থেকে থাকছে ফ্রি অ্যালার্জি, তাই অবশ্যই গরু মাংস খাওয়ার আগে আপনাকে ফ্রিতে ডার্মেটোলজিস্টের পরামর্শ প্রয়োজন হবে। এখানে কোল্ড ড্রিঙ্কস কিন্তু জাতীয় সঙ্গের ভূমিকা পালন করে। অস্তিত্ব আছে কিন্তু নিষ্ক্রিয়। আবার মানুষ আজকাল ক্যামেরার ফিল্টার দিয়ে যেমন সুন্দর হয়, ঠিক তেমনই পানিকেও যেন হালকা ফিল্টার মেরে কোল্ড ড্রিঙ্কস বানানো হয়েছে। ও এখন আসি অভিভাবকের কাছে। তো তিনি আবার আমার অভিভাবক নয়, তিনি হচ্ছেন মানুষের অভিভাবক, ফ্রিজ। আজকাল ফ্রিজের পাল্লায় পড়ে মানুষ যে টাটকা জিনিস খাওয়া ভুলেই গেছে। আগে মানুষ টাটকা জিনিস খেত, তাদের চাল চলন ছিল তেমন। অন্যদিকে এখন মানুষ ফ্রিজের খাবার খাচ্ছে আর পোল্ট্রি মুরগি হচ্ছে। আর যে বাড়িতে ফ্রিজ আছে, সে বাড়ি হচ্ছে পোল্ট্রি খামার। ফ্রিজ আবার ফ্রিজের ঝামেলা ততক্ষণই অক্ষুণ্ণ থাকে যতক্ষণ কারেন্ট থাকে। ঝড় বৃষ্টির সময় দীর্ঘদিন যদি কারেন্ট না থাকে, ফ্রিজের আশ্রয় থাকা খাবারগুলো যেন তাচ্ছিল্যের সাথে তার দিকে তাকিয়ে বলে, তোমার বাহাদুরি এখন গেল কই।
ব্যবহার করে। সেমাইয়ের কথা কি আর বলবো, যেন মুখে মধ্যে অন্তরে বিষ। ডায়াবেটিসের রোগীরা খেতে পারবে না, এত মিষ্টি। আর পোলাও, সে তো সালাদ ছাড়া অসম্পূর্ণ, যেন টক ছাড়া ফুচকা। এতক্ষণ কষা কিছুটা গুরুত্বপূর্ণ মনে হলেও মাননীয় সভাপতি, তার কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে এবং তার লাইফেরও ঝুঁকি আছে। কি কাটতে কি কেটে ফেলে বলা যায় না। আর যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতেন, প্রহর শেষে আনন্দে ফেরা সেদিন কোরবানির মাস, মাংস কাটতে গিয়ে হয়েছিল আমার হাতের সর্বনাশ। তাই মাননীয় সভাপতি সার্বিক দিক বিবেচনা করলে রূপে গুণে ব্যক্তিত্বে সালাদের জুড়ি মেলা ভার। তাই কোরবানি দিলে আমি সেরা। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সানিহা জামান। আমরা বিতর্কের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই রম্য বিতর্কে সর্বশেষ বিচারক শিহাব হাসানকে আহ্বান জানাচ্ছি তার রম্য বিতর্ক উপস্থাপনের জন্য। শিহাব হাসান কসাই আমাদের এই ঈদ এবং ঈদের কতটা প্রাসঙ্গিক সেই বিষয়ে শিহাব হাসান তার বক্তব্য উপস্থাপন করছে। হ্যালো, আরে মিয়া বারবার ফোন দিয়েন না তো, আপনার কোনো সিরিয়াল নাই। এখন সৌদির প্রিন্স যদি আমাকে ফোন দেয় তার কারো কোনো সিরিয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার প্রিন্সের সাথে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, 5 কেজি মাংস, একটা রান, আর আস্ত কলিজাটাই আমার। হ্যাঁ, আর 50 টাকা গরুর জন্য 5 লাখ টাকা, 1 লক্ষ গরুর জন্য 10,000 টাকা, এভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, আপনি আমার সিরিয়াল থেকে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তো চুরি কিন্তু ব্যস্ত। যেখানে সৌদির প্রিন্স আমার কাছে পাত্তা পায় না, সেখানে সব গরু ছাগল দালালের সাথে আমাকে নিজের সেরা প্রমাণ করতে হচ্ছে। সকাল থেকে মন্ত্রী এসে গরু ছাগল নিজেদের সেরা দাবি করতে। আমি বলি, জীবনে প্লেনে উঠে তো কি উঠে তো প্লেনে। এখন আমরা প্লেনে করে ঢাকায় যাই। তারা নিজেদের যেভাবে সেরা দাবি করছে, তারা দেখে আমার এই সুন্দর চকচকিত অপাতিটাও খিলখিল করে হাসছে। এবং তারা এমন ভাব নিচ্ছে তারা আমার কাছে নাকি ইজি হতো না। একটু হাত তালি দিয়ে তাদের এই অবাস্তব শব্দটাকে স্বাগত জানাই। আজকে এই মন্ত্রটাকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হাতের চামড়া সর্বোচ্চ পশু হোক কিংবা ডাইনিং টেবিলে প্লাস্টিক খাবারই হোক, কোরবানি ঈদের আসল হিরো, আসল বস আর আসল জনপ্রিয় আমি কষাই। মাননীয় সভাপতি, প্রথমে আসি আমাদের এই বাসপা দালালের কাছে। কই দালাল? বাসপা দালাল নিজেকে এত বড় সেরা দাবি করছে, আসলে সে হাটে থাপড় মারতে মারতে এই মঞ্চে সব খবর মেরে দিচ্ছে। সে নাকি বলছে 2 লক্ষ টাকার গরু 1 লক্ষ টাকা বিক্রি করে। এটা কি সত্যি? সত্যি না, এটা সত্যি না। 1 লক্ষ টাকার গরু 2.5 লক্ষ টাকা বিক্রি করে দেয়, ওই দেশে পঞ্চায়েত নিজের কোম্পানি ঢুকায় এবং এই দেশে 20,000 টাকা নেয়। এবং ঈদের আগের দিন সারাদিন হাটে টি করে মিথ্যা কথা বলে, ঈদের দিন সকালে কম্বল মুড়ে দিয়ে ঘুমায়। তাহলে কি সে ঈদের দিনে সেরা হয়? এবারে ঈদে কিভাবে সেরা হয়? মানে সভাপতি, এবার আসি আমাদের এই যে ছাগল এবং গরুর কাছে। বলছি, আমার হাতের ছোঁয়া না পাওয়া পর্যন্ত তোমরা চার পেট পশু ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং এত ভাব নিয়ে লাভ নাই। আমার হাতের ছোঁয়া পেলে আল্লাহু আকবার। আপনাদের রাজকীয় ভাব এই হাতের কাটা পর্যন্ত। আর যে ডাইনিং টেবিলের ওই পোলাও ভাই, যাই হোক, ওই পোলাও ভাই এত সুগন্ধির কথা বলছে। বলছি, সুগন্ধি কি খাই? পোলাও কি দিয়ে খাবেন? কষাই। অর্থাৎ আমি যদি মাংসটা কেটে সুন্দর মতো সাইজ করে না দিই, তাহলে পোলাও কি দিয়ে খাবে? আপনাদের সুগন্ধি কি ভাতে দিয়ে খাবে? মাননীয় সভাপতি, এবার আসছে, এবার আমাদের এই যে মশলা আপা হয়ে গেল। মশলা আপা, হ্যাঁ মশলা আপা, বলছি আপনি মশলা কিসে মাখাবেন? আস্তে গরুর চামড়াতে মাখাবেন নাকি? যদি আমি কষাই, যদি গরুর মাংসগুলো সুন্দর করে সাইজ করে কেটে না দিই, তাহলে আস্তে গরুর উপরে মশলাটা আপনি মাখছেন, তাই না? সভাপতি, এই যে কোল্ড ড্রিঙ্ক এবং ফ্রিজরা, ওদের ভ্যালু কখন, ওদের মূল্য তখনই বাড়ে যখন দুপুরের পরে। সুতরাং তারা ঈদে কিভাবে সেরা হয়? মাননীয় সভাপতি, এতক্ষণে সবাই নিজেকে জাহির করার চেষ্টা করছিল এবং তারা অন্যের দল ধরায় ব্যস্ত ছিল, কিন্তু তারা যে এবার ঈদে কেন সেরা সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। মাননীয় সভাপতি, আমি কেন সেরা? কারণ লাখ টাকার পশু কিনলেই কুরবানি হয়ে যায় না। আমি যদি ঈদের দিন সকালে ঘুম থেকে না উঠি, তাহলে সবার মন ভার হয়ে যাবে, কারণ কুরবানি হবে না। আর কুরবানি না হলে ঈদের আমেজ কিভাবে জমবে? এবং আমি যদি সকালে না আসি, তাহলে গোয়ালের গরু গোয়ালেই থাকবে এবং কারো কেউ মুখে এক টুকরো মাংস তুলতে পারবে না। পশু জবাই থেকে শুরু করে নিখুঁত ভাবে চামড়া ছাড়ানো এবং কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করা, সব এই মহৎ শিল্পের কাজ। মাননীয় সভাপতি, সকালে যখন আমি লুঙ্গিটা কোমরে বেঁধে গামছাটা পেঁচে হাতে চকচকে চাপাতি নিয়ে ঢুকে এলাকায়, বড় বড় নেতারা আমার সামনে হাত জোড় করে বলে,
শিহাব ভাই আমার গরুটা একটু ধরেন না, বসিটা একটু বাড়ায় জীবনে, মাংস একটু বাড়ায় জীবনে, কোটি টাকার মালিকও শিডিউল পাওয়ার জন্য আমার কাছে লাইনে দাঁড়ায়, আর আমাকে নাকি এদের সাথে সেরা প্রমাণ করতে হচ্ছে। পরিশেষে বলতে চাই, আমি ছাড়া পশু জবাই হবে না, আমি ছাড়া মানুষের কোনো দেখা মিলবে না, আর আমি ছাড়া ঈদের আনন্দ জমবে না। তাই দালাল, ফিজ, পোলা আর গরুর ফাঁপা যুক্তিকে চাপাতকে কুচি কুচি করে কেটে আমি এবারে ঈদের সেরা এটা প্রমাণ করে গেলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শিহাব হাসান। আমরা আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মেহেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত রম্য বিতর্কে পরপর 10 জন বিতর্কিকের বক্তব্য, রম্য বক্তব্য শুনলাম। আজকের বিতর্কের বিষয় ছিল এবারের কুরবানি ঈদে আমি সেরা। সকলে নিজের সেরার পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। এর মধ্যে অনেক রস ছিল, শ্লেষ ছিল, ব্যঙ্গ ছিল, সবকিছুই ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন আমি আশা করি তাদেরও ভালো লেগেছে। আমি এই বিতর্ক অনুষ্ঠানটি যে সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা ধৈর্য সহকারে উপভোগ করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি আমাদের বশির আহমেদ স্যারের দিক নির্দেশনা ও নেতৃত্বে মেহেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি আরো সামনের দিকে এগিয়ে যাবে দৃঢ় পদক্ষেপে এবং আরো ক্রিয়েটিভ হবে আমাদের এই শিক্ষার্থীরা। এভাবে বিভিন্ন ধরনের, এর আগে আমরা একটি বিতর্ক প্রতিযোগিতা করে দিচ্ছিলাম, সেটি হচ্ছে পার্লামেন্টারিয়ান যে ডিবেট, সেটি ডায়াস ডিবেট সেটি করেছিলাম শহীদ মিনারে। এরপরে আজকে করলাম হচ্ছে রম্য বিতর্ক। আর আমরা এখানে রেগুলার বিতর্ক তো করি কলেজে, আমাদের শিক্ষক সপ্তাহে বিতর্ক থাকে। তো আমি আশা করি আমাদের যে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আমরা শুধু বুকিশ হব না, আমরা শুধু কেতাবি মন্ত্র শিখবো না, আমরা আমাদের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা একজন নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়ব। পাশাপাশি আমরা একজন সংস্কৃতবান বা প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার মানুষ হব। আমরা আমাদের দেখে যাতে সবাই বলতে পারে এই লোকটির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, নৈতিকতা সমস্ত কিছু আছে এবং এর সঙ্গে কথা বলে মিশে ভালো লেগেছে, এরকম একজন মানুষের উপস্থিত হব। আর এই যারা বিতর্ক করে, এই আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে, মানুষের বাস্তবতা বা মানুষের যে কথা বলার দক্ষতা, এটি মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। তুমি যদি ভালো কথা বলো, চমৎকার শব্দ চয়ন করে, চমৎকার বাক্য গঠনের মধ্যে দিয়ে, চমৎকার বাক্য বিন্যাসের মধ্যে দিয়ে কথা বলতে পারো, তাহলে তোমার বন্ধু সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে, তোমার অফিসের কলিগরা তোমার প্রতি আকৃষ্ট হবে, তোমার বস তোমার প্রতি আকৃষ্ট হবে। তুমি সব কিছুতে নিজেকে সফল হিসাবে তৈরি করতে পারবে। আমাদের ফলাফল বোধহয় তৈরি হয়ে গেছে। আমরা এখন ঘোষণা করব আজকের এই রম্য বিতর্কে কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয় হয়েছে। আমরা এখনই ঘোষণা করব। আমাদের বশির স্যার ঘোষণা করছে। স্যার এখানে ধন্যবাদ। হ্যাঁ, আপনি আছেন মডারেটর, আমাদের ভারপ্রাপ্ত প্রধান অতিথি আছেন। আপনারা যদি সিদ্ধান্ত নেন, আমি একটি ভেবেছি আর কি, এখানে কিন্তু বই আছে 6টা। তো যদি বলেন যে 10 জনের মধ্যে 6 জনকেই পুরস্কৃত করে দিই, যেহেতু এটা রম্য, ঠিক আছে? ওকে, রফিক স্যার আপনি 6 জনকে সিরিয়াল করেন, কারণ এটা যেহেতু রম্য সবাই পেয়ে যাক, মানে মোটামুটি 6 জনই পেয়ে যাক, ঠিক আছে না? ওকে, নাপিউল কই? স্যার এখানেই থাকবো, পুরস্কারটা আচ্ছা পুরস্কার আমি একটু পরে ঘোষণা করব। ঘোষণার পরে পুরস্কার, তার আগে একটু সমাপনী বক্তব্য নাকি আগে পুরস্কারটা দেবেন? আচ্ছা পুরস্কারটা দিয়ে স্যার একটু সমাপনী কথা বলবেন। আর ওই যে রেডি হচ্ছে স্যার। ইয়েস, সভাপতি তুমি এটা নিয়ে স্যারদের সামনে ওখানে থাকো, ওখানে লাইভ হচ্ছে তো ওই ব্যানারটা আছে স্যার, একটা সিরিয়াল করে আছে প্রথম দ্বিতীয় তৃতীয়।
ধন্যবাদ। আমরা ফলাফল পেয়ে গেছি। 10 জনের মধ্যে 6 জনকে দেওয়া হচ্ছে। তো প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আমরা শেষ থেকে শুরু করি। শেষ থেকে হচ্ছে 6 নম্বর। আচ্ছা, ষষ্ঠ থেকে আজকে সম্ভবত ষষ্ঠ স্থান মশলা মশলা সুমনা পারভিন জ্যোতি চলে আসবে। সুমনা পারভিন জ্যোতি একটা রম্যতালি হয়ে যাক। এবারে পঞ্চম স্থান নীলা খাতুন গরু। নীলা খাতুন গরু লালটা ও কালাটা। চতুর্থ স্থান হামিদ ইসলাম সোহাগ। চতুর্থ স্থান হামিদ ইসলাম সোহাগ। হ্যাঁ, পঞ্চম নীলা খাতুন। পঞ্চম নীলা খাতুন। তৃতীয় স্থান কসাই। ধন্যবাদ। বিশেষ করে মেহেরপুর ডিবেটিং ক্লাব সোসাইটির এই আয়োজনের জন্য, যারা এই আয়োজনটা করেছে তাদের সকলকে ধন্যবাদ। আসলে আমি বশির সাহেবকে বললাম যে শেষে আমি কিছু বলবো। আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। একজন বাংলা সাহিত্যের ছাত্র এবং শিক্ষক হিসেবে আজকে মেহেরপুর ডিবেটিং সোসাইটি যেটা করলো সেটা শুনে আমি আসলেই মুগ্ধ। বিশেষ করে দেখো, বাংলা সাহিত্যের আমরা যে বিখ্যাত লেখকগুলো সৈয়দ মুস্তফা আলী, তারাপদ রায়, শিব মুখোপাধ্যায়, এদের লেখা আমরা পড়েছি। আর আমি কল্পনা করেছি যে আজকের কি দুঃসাহস এদের এই রম্য বিতর্ক আয়োজন করেছে। কেননা রম্য সাহিত্য সব থেকে কঠিন। কেননা পৃথিবীতে সাহিত্যের মধ্যে সব থেকে কঠিন সাহিত্য হচ্ছে লোক হাসানো। যাই বলো না কেন, মানুষকে হাসানোটা খুব কঠিন। আর আমাদের এই বর্তমান এই বিষণ্ণতার যুগে মানুষ হাসানো এটা আরো কঠিন। তো তোমরা সেই কাজটা করতে পেরেছো এবং আমি মুগ্ধ হয়েছি। এক একজন যখন আসে আমি ভাবছি যে এই ছাগল নিয়ে কি বলবে। এই কি মানে আমি কল্পনাও করিনি যে এই ছাগল নিয়ে এত চমৎকার লেখা যায়। আমি তোমাদেরকে বলবো, আজকে যারা তোমরা স্ক্রিপ্ট গুলো তৈরি করেছো, তোমরা লেখো, তোমরা লিখতে পারবে। তোমাদের প্রতিভা তোমরা বুঝতে পারছো না যে তোমরা এই স্ক্রিপ্টটা করার সময় তোমাদের যে ব্রেন স্টর্মিং হয়েছে, তোমরা যে ভেবেছো এবং ভেবে যে এইভাবে লেখা যায় এবং সেই কাজটা তোমরা করে দেখিয়েছো। আমি তোমাদের বলবো যে বাংলা সাহিত্যে রম্য সাহিত্যের খুব অভাব। বিশেষ করে আমাদের এই চারিদিকে যে জীবন যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমরা সাময়িক মুক্তি পাই এই রম্যের মাধ্যমে। তো তোমরা আজকে যারা এই চেষ্টাটা করেছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো। এবং জয় পরাজয়টা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই প্রথম পদক্ষেপটা। এবং আমি ডিবেটিং সোসাইটিকে বলবো যে তোমরা আরো সামনে এইভাবে কিভাবে সৃজনশীল বিষয়গুলো সামনে নিয়ে আসা যায় এবং আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে এই সৃজনশীল যে মেধা কিভাবে বিকাশ ঘটানো যায় সেটা ডিবেটিং সোসাইটি আরো উত্তরোত্তর চেষ্টা করে যাবে। তো আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছো এবং যারা শুনেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।